সত্যচরণ কাজের সূত্রে কলকাতা ছেড়ে পৌঁছয় পূর্ণিয়া জেলার এক প্রত্যন্ত এলাকায়। শহরের শব্দ তরঙ্গ ছেড়ে প্রকৃতির নৈঃশব্দ সত্যচরণকে প্রথমে বড় একা করে দেয়, কিন্তু ধীরে ধীরে এখানকার মানুষ, অরণ্য, পরিবেশ সত্যচরণের ভালো লাগতে শুরু করে। আলাপ হয় মুনেশ্বর সিং, গনু, পাটোয়ারি, গনোরি, রাজু পাঁড়ে, ধাওতাল সাহু এবং আরো অনেকের সাথে। দশরথ ঝান্ডাওয়ালা সত্যচরণকে জানায় মোহনপুরা জঙ্গলে মহিষ শিকার করতে গিয়ে একবার সে টাঁড়বারো দেখেছিল। সত্যচরণ জানতে চায় টাঁড়বারো কি। তারপর তাহলে শুরু করা যাক। হুজুর, সে বহুদিন আগের কথা আছে। কুশি নদী কা পুল তখনও তৈরি হয়নি। কাটারিয়ায় জোড়া খেয়া ছিল। গাড়ির প্যাসেঞ্জার খেয়ায় মাল শুদ্ধ পারাপার হতো। আমরা তখন ঘোড়ার নাচ নিয়ে খুব মজা করতাম, আমি আর ছাপড়ার ছোটু সিং। ছোটু সিং হরিহর ছত্র মেলা থেকে ঘোড়া নিয়ে আসতো। আমরা দুজন সেই সব ঘোড়াকে নাচ শিখাতাম, তারপর বেশি দামে বিক্রি করে দিতাম। ঘোড়ার নাচ দু রকমের হয়, জমাইতি আর ফানাইতি। জমাইতিতে যেসব ঘোড়ার তালিম বেশি তারা বেশি দামে বিক্রি হয়। ছোটু সিং ছিল জমাইতি নাচ শেখাবার উস্তাদ। দুজনে 3-4 বরস অনেক টাকা করেছিলাম। একবার ছোটু সিং মশওয়ারা দিলে ঢোল বজ্জা জঙ্গলে লাইসেন্স নিয়ে ও জঙ্গলি ভैंस ধরে ব্যবসা করতে। সব ঠিকঠাক হলো। ঢোল বজ্জা দারভাঙ্গা মহারাজের রিজার্ভ ফরেস্ট আছে। আমরা কিছু টাকা খাইয়ে ও বনের আমলাদের কাছ থেকে পারমিট আনালাম। তারপর কদিন ধরে ঘন জঙ্গলের মধ্যে ও জঙ্গলি ভैंस যাতায়াতের পথের সন্ধান করে বেড়াই। অত বড় জঙ্গল হুজুর, একটা জঙ্গলি ভैंसের দেখা যদি কোনো দিন মেলে। শেষে একটা বুনো সাঁওতালকে ধরলাম। সে একটা বাঁশ বনের তলা দেখিয়ে বললে, অনেক রাতে এই রাস্তা দিয়ে বুনো মহিষের দল জল খেতে যাবে। সেই রাস্তার মধ্যে গভীর খানা কেটে তার উপর বাঁশ আর মিট্টি বিছিয়ে ফাঁদ তৈরি করলাম। রাত কো ভैंस যেতে গিয়ে গর্তের মধ্যে পড়বে। সাঁওতালটা দেখে শুনে বলল, সব করছিস বটে তোরা, কিন্তু একটা কথা আছে, ঢোল বাজা জঙ্গলের বুনো মহিষ তোরা মারতে পারবি না। এখানে টাঁড়বারো আছে। আমরা তো অবাক, টাঁড়বারো কি? টাঁড়বারো হলো বুনো মহিষের দলের দেবতা। সে এক বি বুনো মহিষের ক্ষতি করতে দেবে না। ছোটু সিং বলল, ওসব ঝুটবাদ, আমরা মানি না। আমরা রাজপুত, সাঁওতাল নই। তারপর কি হলো শুনলে অবাক হয়ে যাবেন হুজুর। এখনো ভাবলে আমার গায়ে কাঁটা দেয়। গহীন রাতে আমরা কাছেই একটা বাঁশ ঝাড়ের আড়ালে অন্ধকারে নিঃশব্দে দাঁড়িয়ে আছি। জঙ্গলি ভैंसের দলের পায়ের শব্দ শুনলাম। তারা এদিকেই আসছে। ধীরে ধীরে তারা খুব কাছে এলো। গর্ত থেকে 50 হাতের মধ্যে। হঠাৎ দেখি গর্তের ধারে, গর্তের 10 হাত দূরে एक बहुत लंबा काला सा आदमी एकदम निঃशब्दे हाथ तुले दाঁড়িয়ে আছে। এত লম্বা সে মূর্তি যেন মনে হলো বাঁশ ঝাড়ের আগায় ঠেকেছে। বুনো মহিষের দল তাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। তারপর সব এদিক ওদিক পালিয়ে গেল। ফাঁদের ত্রিসীমানাতে এলো না একটাও। विश्वास করুন আর না করুন, ও আমার নিজের চোখে দেখা আছে। उसके बाद और भी 2-1 জন শিকারীকে কথাটা জিজ্ঞেস করেছি। তারা আমাদের বলল, ও জঙ্গলে ও জঙ্গলি ভैंस ধরবার আশা ছেড়ে দিতে। ও টাঁড়বারো একঠো ভैंस भी মারতে বা ধরতে দিবে না।
আমাদের টাকা দিয়ে পারমিট আনানো বেকার হয়ে গেল। একটু জঙ্গলি ভैंस भी उस बार ফাঁদে পড়ল না। দশরথ ঝান্ডাওয়ালার গল্প শেষ হলে লবটুলিয়ার পাটোয়ারিও বলল, আমরাও ছেলেবেলা থেকে টারবারোর গল্প শুনে আসছি। টারবারো বুনো মহিষের দেবতা। বুনো মহিষের দল বেঘরে পড়ে প্রাণ না হারায় সেদিকে তার সর্বদা দৃষ্টি। এবার গল্প সত্যি কি মিথ্যে আমার সেসব দেখার দরকার ছিল না। আমি গল্প শুনতে শুনতে অন্ধকার আকাশে জ্যোতির্ময় খড়গধারী কালপুরুষের দিকে তাকাতাম। নিস্তব্ধ ঘন বনের ওপর অন্ধকার আকাশ উপুড় হয়ে পড়েছে। দূরে কোথায় বনের মধ্যে বন্য কুকুর ডেকে উঠল। অন্ধকার নিঃশব্দ আকাশ আর অন্ধকার নিঃশব্দ পৃথিবী শীতের রাতে পরস্পরের কাছাকাছি এসে কি যেন কানাকানি করছে। অনেক দূরে মোহনপুরা অরণ্যের কালো সীমারেখার দিকে তাকিয়ে এই অশ্রুতপূর্ব বনদেবতার কথা মনে পড়ে শরীর যেন শিউরে উঠল। এই রকম নির্জন অরণ্যের মাঝখানে ঘন শীতের রাতে এই রকম আগুনের ধারে বসেই এই সমস্ত গল্প শুনতে ভালো লাগে। আমার এই খুপরির 200-300 হাত দূরে দক্ষিণ ভাগলপুর থেকে আসা জনকত কাটুনি মজুর স্ত্রী পুত্র নিয়ে ফসল কাটতে এসেছে। একদিন সন্ধ্যায় তাদের খুপরির কাছ দিয়ে আসবার সময় দেখি কুঁড়ের সামনে বসে সবাই আগুন পোহাচ্ছে। এদের জগৎ আমার কাছে অনাবিষ্কৃত, অজ্ঞাত। গিয়ে বললাম, বাবাজি কি করা হচ্ছে? দলে একজন বৃদ্ধ ছিল, তাকেই এই সম্বোধন করলাম। বৃদ্ধের নাম নাকছেদি ভকত, জাতি গাঙ্গোতা। সে উঠে দাঁড়িয়ে আমায় সেলাম করে বসে আগুন পোহাতে অনুরোধ করল। শীতকালে আগুন পোহাতে আহ্বান করাটাই এ দেশের প্রথা। প্রণাম বাবুজি, একটু আগুন সেকবেন না? তার আহ্বানে সম্মতি জানিয়ে খুপরির মধ্যে উঁকি দিয়ে দেখি বিছানা বা আসবাবপত্র বলতে এদের কিছুই নেই। কুঁড়ে ঘরের মেঝেতে কিছু শুকনো ঘাস বেছানো। বাসনকোসনের মধ্যে খুব বড় একটা কাঁসার জামবাটি আর একটা লোটা। কাপড় যার যা পরনে আছে, আর এক টুকরো বস্ত্র বাড়তি নেই। কিন্তু তা তো হলো, এই নিদারুণ শীতে এদের লেপ কাঁথা কই? রাতে গায়ে দেয় কি? কথাটা জিজ্ঞাসা করায় সে বলল, কিনো খুপরির কোণে ওই যে কলাইয়ের ভুসি দেখছেন না, রয়েছে টাল করা। কলাইয়ের ভুসির আগুন? তা নয় বাবুজি, কলাইয়ের ভুসির মধ্যে ঢুকে ছেলে পেলেরা শুয়ে থাকে। আরে আমরাও কলাইয়ের ভুসির গায়ে চাপা দিয়ে শুই। দেখছেন না, অন্তত 5 মণ ভুসি মজুদ রয়েছে। ভারী ওম কলাইয়ের ভুসিতে। আর 2খানা কম্বল গায়ে দিল অমন ওম হয় না। আর আমরা কোথায় কম্বল পাবো বলেন? বলতে বলতে একটা ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে তার মা খুপরির কোণের ভুসির গাদার মধ্যে তার পা থেকে গলা পর্যন্ত ঢুকিয়ে কেবলমাত্র মুখখানা বের করে শুইয়ে রেখে এলো। মনে মনে ভাবলাম, মানুষে মানুষের কতটুকু খোঁজ রাখে? কখনো কি জানতাম এসব কথা? আজ যেন সত্যিকার ভারতবর্ষকে চিনছি। অগ্নিকুণ্ডের অন্যদিকে বসে একটি মেয়ে কি যেন রান্না করছে। মেয়েটির বয়স 24-25, খুব স্বাস্থ্যবতী, বার্নিশ করা কালো রং আর নিটোল গড়ন। আচ্ছা, ও কি রান্না করছে? ঘাটো। ঘাটো কি জিনিস? মেয়েটি খিলখিল করে হেসে উঠে বলল, ঘাটো জানো না বাবুজি? মুকাই সিদ্ধ। যেমন চাল সিদ্ধ হলে বলে ভাত, মুকাই সিদ্ধ করলে বলে ঘাটো। ও, কি দিয়ে খায়? নুন দিয়ে, শাক দিয়ে, আবার কি দিয়ে খাবে বলো না। শাক রান্না হয়েছে? ঘাটো নামিয়ে শাক চড়াবো। মটর শাক তুলে আনছি। তুমি কি কলকাতায় থাকো বাবুজি? হ্যাঁ। সে কিরকম জায়গা? আচ্ছা,
কলকাতায় নাকি গাছ নাই, ওখানকার সব গাছগালা কেটে ফেলেছে। কে বললো তোমায়? একজন ওখানে কাজ করে আমাদের দেশে, সি একবার বলেছিল। তা কিরকম জায়গা বাবুজি? এই সরলা বন্য মেয়েটিকে যতদূর সম্ভব বোঝানোর চেষ্টা করলাম আধুনিক যুগের একটা বড় শহরের ব্যাপারখানা ঠিক কি। কতদূর বুঝলো জানি না, বলল কলকাতা শহর দেখতে ইচ্ছা হয়, কে দেখাবে? তারপর আরো অনেক কথা বললাম তার সঙ্গে। ক্রমশ রাত বেড়ে গেল, ওদের রান্নাও শেষ হয়ে এলো। খুপরির ভেতর থেকে সেই বড় জামবাটিটা এনে তাতে ফ্যান ভাতের মতো জিনিসটা ঢাললো। ওপরে একটু নুন ছড়িয়ে বাটিটা মাঝখানে রেখে ছেলেমেয়েরা সবাই মিলে চারিদিকে গোল হয়ে বসে খেতে আরম্ভ করলো। তোমরা এখান থেকে বুঝি দেশে ফিরবে? দেশে ফিরতে অনেক দেরি। এখান থেকে ধরমপুর অঞ্চলে ধান কাটতে যাব। ধান তো ওই দেশে হয় না, ওখানে হয়। ধান কাটার কাজ শেষ হলে আবার যাব গম কাটতে মুঙ্গের জেলায়। আর গমের কাজ শেষ হতে জ্যৈষ্ঠ মাস এসে পড়বে, তখন আবার ওই খেড়ি কাটা শুরু হবে আপনাদের এইখানে। তারপর কিছুদিন ছুটি, শ্রাবণ ভাদো আবার মকাই ফসলের সময় আসবে। মকাই শেষ হলেই কলাই এবং ধরমপুর পূর্ণিয়া অঞ্চলে কার্তিক সাল ধান। আমরা সারা বছর এইরকম দেশে বিদেশে ঘুরে বেড়াই, যেখানে যে সময় যে ফসল সেখানেই যাই, নইলে খাবো কি? তা বাড়ি ঘর বলে তোমাদের কিছু নেই? কেন থাকবে না বাবুজি, সবই আছে, কিন্তু সেখানে থাকলে আমাদের তো চলে না। সেখানে যাব গরমকালের শেষে, শ্রাবণ মাসের মাঝামাঝি পর্যন্ত থাকবো। তারপর আবার বেরোতে হবে বিদেশে। বিদেশেই যখন আমাদের চাকরি। তাছাড়া বিদেশে কত কি মজা দেখা যায়। এই দেখবেন ফসল কাটা হয়ে গেলে আপনাদের এখানেই কত দেশ থেকে কত লোক আসবে, কত বাজিয়ে, কত গাইয়ে, নাচনেওয়ালি, বহুরূপী সং। আপনি বোধহয় দেখেননি এসব? কি করে দেখবেন? আপনাদের এই অঞ্চলে তো ঘোর জঙ্গল হইয়া পড়েছিল, সবে এবার চাষ হয়েছে। এই দেখেন না, আসবে আর 15 দিনের ভিতরে। এই তো সবারই রোজগারের সময়। চারিদিক নির্জন। দূরে বস্তিতে কারা অন্ধকারের মধ্যে টিন পেটাচ্ছে। মনে মনে ভাবলাম, এই আগলহীন কাশডাঁটার বেড়ার আগড় দেওয়া কুঁড়েতে এরা রাত কাটাবে এই সাপদ সংকুল অরণ্যের ধারে ছেলেপুলে নিয়ে। সাহসও আছে বলতে হবে। এই তো মাত্র দিন কয়েক আগে একটা বাঘ এদেরই মতো আর একটা খুপরি থেকে ছেলে নিয়ে গেছে মায়ের কোল থেকে। আচ্ছা শোনো, তোমরা একটু সাবধানে থাকবে। মানুষ খেকো বাঘ বেরিয়েছে, জানো তো? মানুষ খেকো বাঘ কিন্তু বড় ভয়ানক জানোয়ার আর খুব ধূর্ত। আগুন রাখো খুপরির সামনে আর ঘরের মধ্যে গিয়ে ঢুকে পড়ো। ওই তো কাছেই বন, সব রাত বেরাতের ব্যাপার। বাবুজি, আমাদের এসব শুয়ে গেছে। পূর্ণিয়া জেলায় যেখানে ফি বছর ধান কাটতে যায়, সেখানে পাহাড় থেকে বুনো হাতি নামে। সেই জঙ্গল আরো ভয়ানক। ধানের সময় বিশেষ করে বুনো হাতির দল এসে উপদ্রব করে। সেবার আমরা অখিলকুচা পাহাড়ের নিচে ছিলাম। একদিন রাইতে এক খুপরির বাইরে রান্না করছি, চেয়ে দেখি 50 হাত দূরে 4-5টা বুনো হাতি। কালো কালো পাহাড়ের মতো দেখাইছে অন্ধকারে, যেন আমাদের খুপরির দিকেই আসছে। আমি ছোট্ট ছেলেটাকে বুকে নিয়ে বড় মেয়েটার হাত ধরে রান্না ফেলে খুপরির মধ্যে তাদের রেখে এলাম। কাছে আর কোনো লোকজন নাই। বাইরে এসে দেখি তখন হাতি কয়টা একটু থমকে দাঁড়াইছে। ভয়ে আমার গলা কাঠ হইয়া গেছে। হাতি তো ভালো করে দেখতে পাই না, তাই রক্ষে। ওরা বাতাসে গন্ধ পেয়ে দূরের মানুষ বুঝতে পারে। তখন বোধহয় বাতাস অন্যদিকে বইছিল, আর যাই হোক তারা অন্যদিকে চলে গেল। সেখানেও এমনই বাবুজি, সারা রাত টিন পিটাই আর আলো জ্বালিয়ে রাখে হাতির ভয়ে। এখানে বুনো মহিষ তো সেখানে বুনো হাতি, ও সব গাছুয়া হয়ে গেছে। রাত গভীর হতে নিজের বাসায় ফিরলাম।
দিন 15 মধ্যে ফুলকিয়া বৈহারের চেহারা বদলে গেল। সর্ষের গাছ শুকিয়ে মাড়িয়ে বীজ বের করার সঙ্গে সঙ্গে কোথা থেকে দলে দলে নানা শ্রেণীর লোক এসে জুটতে লাগলো। পূর্ণিয়া, মুঙ্গের, ছাপড়া প্রভৃতি জায়গা থেকে মারোয়াড়ি ব্যবসায়ীরা দাঁড়িপাল্লা ও বস্তা নিয়ে মাল কিনতে এলো। তাদের সঙ্গে কুলির ও গাড়োয়ানের কাজ করতে এলো একদল লোক। হালুইকররা এসে অস্থায়ী কাশের ঘর তুলে মিঠাইয়ের দোকান খুলে সতেজে পুরি, কচৌড়ি, লাড্ডু, কালাকাঁদ বিক্রি করতে লাগলো। ফিরিওয়ালারা নানা রকম সস্তা ও খেলো মনোহারী জিনিস, কাচের বাসন, তারপর পুতুল, সিগারেট, ছিটের কাপড়, সাবান ইত্যাদি নিয়ে এলো। এছাড়া রং তামাশা দেখিয়ে পয়সা রোজগার করতে কত ধরনের লোক এলো। নাচ দেখাতে, রাম সীতা সেজে ভক্তের পুজো পেতে, হনুমানজির সিঁদুর মাখা মূর্তি হাতে পান্ডা ঠাকুর এলো প্রণামী কুড়োতে। এই সময় এসব অঞ্চলে সকলেরই 2 পয়সা রোজগারের সময়। গত বছরও বেলা পড়ে গেলে যে জনশূন্য ফুলকিয়া বৈহারের প্রান্তর ও জঙ্গল দিয়ে ঘোড়ায় যেতেও ভয় করত, এবছর তার আনন্দোৎফুল্ল মূর্তি দেখে চমৎকৃত হতে হয়। ফুলকিয়ার তহসিলদার এসে জানালো, যারা বাইরের লোক এখানে পয়সা রোজগার করতে এসছে, এদের কাছে জমিনদারের খাজনা আদায় করতে হবে। আপনি কচেরি করেন হুজুর, আমি সবাইকে ডেকে আপনার কাছে হাজির করাই। আপনি ওদের মাথা পিছু একটা খাজনা ঠিক করে দেন। সকাল থেকে 10টা পর্যন্ত কাছারি করতাম, বিকেলে আবার 3টের পর থেকে সন্ধে পর্যন্ত। এর জন্য কত রকমের লোক যে দেখতে পেলাম তার ইয়ত্তা নেই। এরা বেশি দিন এখানে থাকবে না। ফসল মাড়াই और बेचा केना शेष हो गेले सोप पलावे। इससे पहले इन लोगों से पावना अदाय करे निते होबे। এখানে নগদ পয়সার কারবার খুব বেশি নয়। ফিরিওয়ালাদের কাছে কোনো জিনিস কিনলে এরা পয়সার বদলে সর্ষে দেয়। জিনিসের দামের অনুপাতে অনেক বেশি সর্ষে দিয়ে দেয়। বিশেষত নিতান্ত নিরীহ ও সরল মেয়েরা। যা তা বুঝিয়ে তাদের কাছ থেকে ন্যায্য মূল্যের চতুর্গুণ ফসল আদায় করা খুবই সহজ। পুরুষেরাও বিশেষ বৈষয়িক নয়। তারা বিলিতি সিগারেট কেনে, জুতো জামা কেনে, আর দিন 10-12 মধ্যে ফসল কেনা বেচা শেষ হয়ে গেলে বাড়তি ফসল সব যে যার দেশে নিয়ে চলে গেল। একদিন মুনেশ্বর সিং এসে জানালো, হুজুর, একজন খাজনা ফাঁকি দিয়ে ঘোড়ার মতো দৌড়াচ্ছে। দৌড়চ্ছে মানে পালাচ্ছে? সে কি? ধরে আনো। 1 ঘন্টার মধ্যে 4-5 জন সিপাই পলাতক আসামিকে আমার সামনে এনে হাজির করল। লোকটাকে দেখে আমার মুখে কথা সরল না। বয়স 60-এর কম তো হবেই না। মাথার চুল সাদা, গালের চামড়া কুঁচকে গেছে। চেহারা দেখে মনে হয় সে কত কাল বুভুক্ষু ছিল, এইবার ফুলকিয়া বৈহারের খামারে এসে পেট ভরে খাচ্ছে। শুনলাম সে নাকি ননি চোর নাটুয়া সেজে কদিন বিস্তর পয়সা রোজগার করেছে। গ্রান্ট সাহেবের বটগাছের তলায় একটা খুপড়িতে থাকত। কয়েকদিন ধরে সিপাহীরা তার কাছে খাজনার তাগাদা করছে। আজ তার খাজনা মেটাবার কথা ছিল। সিপাহীদের কথার সত্যতা সম্বন্ধে আমার সন্দেহ জন্মালো। প্রথমত, ননি চোর নাটুয়া মানে যদি বালক শ্রীকৃষ্ণ হয়, তবে এই লোকটার সে সাজবার বয়স আর আছে কি? দ্বিতীয়ত, এই লোকটা ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাচ্ছিল, এই কথাটাই বা কি করে সম্ভব? কিন্তু উপস্থিত সকলেই হলফ করে জানালো যে দুটো কথাই সত্যি। তাকে কড়া সুরে বললাম, তোমার এই দুর্বুদ্ধি কেন হলো? জমিদারে খাজনা দিতে হয় জানো না? তোমার নাম কি? লোকটা ভয়ে বাতাসের মুখে তালপাতার মতো কাঁপছিল। কাঁপতে কাঁপতে বলল, দশরথ হুজুর। কি জাত? বাড়ি কোথায়? আমরা ভূঁইহার বামভান হুজুর, বাড়ি মুঙ্গের জেলা, সাহেবপুর কামাল। পালাচ্ছিলে কেন? কই না তো, পালাবো কেন হুজুর? বেশ, তাহলে খাজনা দাও। কিছুই পাইনি হুজুর, খাজনা দেবো কোথা থেকে?
নাচ দেখিয়ে সরষে পেয়েছিলাম, তা বেচে কদিন পেটে খেয়েছি হনুমানজির ক্রিয়া। সব ঝুট বাত। শুনবেন না হুজুর, ও অনেক টাকা রোজগার করেছে, ওর কাছেই আছে। হুকুম করেন তো ওর কাপড়া উপরা সন্ধান করি। আমি বলছি হুজুর, আমার কাছে কত টাকা আছে। পরে কোমর থেকে একটা ছোট থলে বের করে উপুড় করে ঢেলে দশরথ বলল, এই দেখেন হুজুর, 13 আনা পয়সা আছে। আমার কেউ নাই, এই বুড়া বয়সে কেই বা আমায় দিবে বলেন? আমি লাজ দেখিয়ে এই ফসলের সময় খামারে খামারে বেরিয়ে যা রোজগার করি, আবার সেই গমের সময় পর্যন্ত এতেই চালাবো হুজুর। তার এখনো 3 মাস দেরি, যা পাই পেটে দুটা খাই হুজুর, এই পর্যন্ত। সিপাহীরা বলেছে আমায় নাকি 8 আনা খাজনা দিতে হবে, তাহলে আমার আর রইল মোট 5 আনা হুজুর। এই 5 আনায় 3 মাস কি খাবো মাই বাপ? তোমার হাতে আর ওই পোঁটলাতে কি আছে বার করো। লোকটা পোঁটলা খুলে দেখালো, তাতে আছে ছোট্ট একখানা টিন মোড়া আরশি, একটা রান্তার মুকুট ময়ূর পাখা সমেত, গালে মাখবার রং, গলায় পরার পুঁতির মালা ইত্যাদি, কৃষ্ণ ঠাকুর সাজবার উপকরণ। দেখেন, তবুও বাঁশি নাই হুজুর। একটা টিনের বড় বাঁশি 8 আনার কম তো হবে না। এখানে নল খাগড়ার বাঁশিতে কাজ চালিয়েছি। এরা গঙ্গোতা জাত, এদের ভুলানো সহজ, কিন্তু আমাদের মুঙ্গের জেলার লোক সব বড় বড় ইলেমদার। বাঁশি না হইলে হাসবে, কেউ পয়সা দিবে না। বেশ, তুমি খাজনা দিতে না পারো, নাচ দেখিয়ে যাও খাজনার বদলে। বৃদ্ধ হাতে যেন স্বর্গ পেয়েছে এমন ভাব দেখালো। তারপর গালে মুখে রং মেখে ময়ূর পাখা মাথায় ওই বয়সে সে যখন 12 বছরের বালকের ভঙ্গিতে হেলে দুলে হাত নেড়ে নাচতে নাচতে গান ধরল, তখন হাসবো না কাঁদবো স্থির করতে পারলাম না। ননি চুরি কইল কৃষ্ণ অবুঝ বালক, ননি চুরি কইল কৃষ্ণ অবুঝ বালক, যশোদা মাইয়া তুরে সুধাইছিল, যশোদা মাইয়া তুরে সুধাইছিল। আমার বেচারি সিপাহীরা ম্যানেজার বাবুর সামনে না পারে প্রাণ খুলে হাসতে, না পারে দুর্দমনীয় হাসির বেগ সামলাতে। যাই হোক, নাচ একসময় শেষ হলো। আমি হাততালি দিয়ে যথেষ্ট প্রশংসা করলাম। বাহ, এমন নাচ কখনো দেখিনি দশরথ, বড় চমৎকার নাচো তো। আচ্ছা, তোমার খাজনা মাফ করে দিলাম, আর এই নাও এই 2 টাকা বকশিস। আর দিন 10-12 মধ্যে ফসল কেনা বেচা শেষ হয়ে গেলে দোকান পসার উঠে গেল, নাচওয়ালা ফিরিওয়ালারাও অন্য জায়গায় রোজগারের চেষ্টায় গেল। একদিন বেরিয়ে ফেরার সময় আমি আমার পরিচিত সেই নাকছেদি ভকতের খুপড়িতে দেখা করতে গেলাম। সন্ধ্যের বেশি দেরি নেই, দিগন্তব্যাপী ফুলকিয়া বৈহারের পশ্চিম প্রান্তে একেবারে সবুজ বনরেখার মধ্যে ডুবে রাঙা সূর্যটা অস্ত যাচ্ছে। নাকছেদি তাড়াতাড়ি উঠে কপালে হাত দিয়ে আমায় সেলাম করলো। প্রণাম বাবুজি। তারপর বলল, আসুন আসুন আসুন। বলছি বাবুজিকে বসবার একটু চুপ পেতে দে। নাকছেদির খুপড়িতে একজন প্রৌঢ়া স্ত্রীলোক আছে। সে যে নাকছেদির স্ত্রী তা অনুমান করা কিছু শক্ত নয়, কিন্তু সে প্রায় বাইরের কাজকর্ম অর্থাৎ কাঠ ভাঙা, কাঠ কাটা, জল আনা এসব করে থাকে। মঞ্চি নামের সেই মেয়েটি যে আমাকে বুনো হাতির গল্প বলেছিল, সে এসে শুকনো কাশের ডাঁটায় বোনা একখানা চাটাই পেতে দিল। তার সেই দক্ষিণ বিহারের দেহাতি বুলির সুন্দর টানের সঙ্গে মাথা দুলিয়ে হাসতে হাসতে বলল, কেমন দেখলেন বাবুজি বিহারের মেলা? বলেছিলাম না কত নাচ তামাশা আমোদ হবে, কত জিনিস আসবে। দেখলেন তো? অনেকদিন আসেননি বাবুজি, বসেন। আমরা তো চলে যাচ্ছি খুব শিগগিরই। তোমরা কালই যাবে? হ্যাঁ বাবুজি। কোথায়? পূর্ণিয়া কিশনগঞ্জ অঞ্চলে যাব। তা নাচ তামাশা কেমন দেখলেন বাবু? বেশ ভালো ভালো লোক গাইয়ে এবার এসেছিল। একদিন ঝুল্লু টোলায় বড় বোকাইন গাছের তলায় একটা লোক মুখে ঢোলক বাজাইছিল, শুনেছিলেন? কি
কি চমৎকার বাবুজি। নে নে, বাবুজি কলকাতায় থাকেন, তোর চেয়ে অনেক কিছু দেখেছেন। ও এসব বড় ভালোবাসে বাবুজি, ওর জন্যই তো আমরা এতদিন এখানে রয়ে গেলাম। ওই বললো দাঁড়াও, খামারের নাচ তামাশা লোকজন দেখে তবে যাব। বড্ড ছেলে মানুষ এখনো তো। মঞ্চি যে নাচ্ছেদির কে হয় তা এতদিন জিজ্ঞেস করিনি, যদিও ভাবতাম বৃদ্ধের মেয়েই হবে। আজ ওর কথায় আমার আর কোনো সন্দেহ রইল না। বললাম, তোমার মেয়ের বিয়ে দিয়েছো কোথায়? আমার মেয়ে? আরে কোথায় আমার মেয়ে হুজুর? কেন, এই মঞ্চি তোমার মেয়ে নয়? চুপ কর না, মেয়ে কি হুজুর, ও যে আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী আছে। ও আচ্ছা। এরপর খানিকক্ষণ সবাই চুপচাপ। আমি তো এমন অপ্রতিভ হয়ে পড়লাম যে কথা খুঁজেই পাই না। আগুন করে দি, বড্ড শীত। শীত সত্যি বড্ড বেশি। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে যেন হিমালয় পাহাড় নেমে আসে। খুপড়ি থেকে কিছু দূরে একটা শুকনো কাশ ঝাড়ে মঞ্চি আগুন লাগিয়ে দিতে 10-12 ফুট দীর্ঘ ঘাস দাউ দাউ করে জ্বলে উঠল। আমরা জ্বলন্ত কাশ ঝোপের কাছে গিয়ে বসলাম। বাবুজি, এখনো ও ছেলে মানুষ আছে, ওর জিনিসপত্র কেনার দিকে বিঝায় ঝোঁক। ধরুন এবার প্রায় 8-10 মন সরষো মজুরি পাওয়া গিয়েছিল, তার মধ্যে 3 মন ও খরচ করে ফেলেছে শখের জিনিসপত্র কিনবার জন্য। তা আমি বললাম, গতর খাটানো মজুরির মাল দিয়ে তুই সব কেন কিনিস? তো মেয়ে মানুষ শুনে না, কান্দে। আরে কান্না করে চোখের জল ফেলে। আমি বলি, তবে কেন? তোমায় তো বলেছি গম কাটানোর সময় যখন মেলা হবে তখন আর কিছু কিনবো না, ভালো জিনিসগুলা সস্তায় পাওয়া গেল। সস্তা? বুকা মেয়ে মানুষ पे ঠকিয়ে লিয়েছে কে দোকানদার আর ফিরিওয়ালা। সস্তা সস্তা। আচ্ছা বাবুজি, নিয়ে আসছি জিনিসগুলা, আপনি বিচার করে বলেন সস্তা কিনা। কথা শেষ করেই মঞ্চি খুপড়ির দিকে ছুটল এবং কাশ ডাঁটার বোনা ডালা আঁটা একটা ঝাঁপি হাতে করে ফিরল। তারপর সে ডালা তুলে ঝাঁপির ভেতর থেকে জিনিসগুলো একে একে বের করে আমার সামনে সাজিয়ে রাখতে লাগলো। দেখেন কত বড় কাঁকয়, 5 সের সরষের কমে এমনিতর কাঁকই হয়। দেখেছেন কেমন চমৎকার রং, শৌখিন জিনিস না? আরে দেখেন এখন সাবান, দেখেন কেমন খুশবু। এও নিয়েছে 5 সের সরষে, সস্তা কিনা বলেন বাবুজি? সস্তা মনে করতে পারলাম কই? এখন একখানা বাজে সাবানের দাম কলকাতার বাজারে 1 আনার বেশি নয়। এই সরলা বন্য মেয়েরা জিনিসপত্রের দাম জানে না, তাই খুব সহজেই এদের ঠকানো যায়। মঞ্চি আরো অনেক জিনিস দেখালো। দেখলাম মেয়েদের প্রিয় জিনিসের তালিকা সব দেশেই সব সমাজেই অনেকটা এক, কিন্তু সবচেয়ে ভালো জিনিসটা মঞ্চি সব শেষে গর্ব মিশ্রিত আনন্দের ও আগ্রহের সঙ্গে আমার সামনে মেলে ধরল। এক ছড়া নীল ও হলদে হিংলাজের মালা। সত্যি কি খুশি ও গর্বের হাসি দেখলাম ওর মুখে। নারী মনের এমন স্বচ্ছ প্রকাশ দেখবার সুযোগ আমাদের সভ্য সমাজে বড় একটা ঘটনা। বলেন দেখি কেমন জিনিস? চমৎকার। কত দাম হতে পারে বলেন তো বাবুজি? কলকাতায় আপনারা পড়েন তো? কলকাতায় আমি হিংলাজের মালা পরি না, আমরা কেউই পরি না। তবুও আমার মনে হলো এর দাম খুব বেশি হলেও 6 আনার বেশি নয়। বললাম, কত নিয়েছে বলো না? 17 সের সরষে নিয়েছে, জিতি নাই। বলে লাভ কি যে সে ভীষণ ঠকেছে। এসব জায়গায় এরকম হবে, আমারই অনভিজ্ঞতার ফলে এবছর এমন হয়েছে। আমার উচিত ছিল ফিরিওয়ালাদের জিনিসপত্রের দরের ওপর কড়া নজর রাখা, কিন্তু আমি নতুন লোক এখানে, কি করে জানবো এই দেশের ব্যাপার? আগামী বছর যাতে এমন না হয় তার ব্যবস্থা করতে হবে।
পরদিন সকালে নাকছেদি তার 2 স্ত্রী ও পুত্র কন্যা নিয়ে এখান থেকে চলে গেল। যাবার আগে আমার খুপরিতে